সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথমেই বুঝলাম কিছু একটা বদলেছে। আজ দিনটা অদ্ভুত ক্লান্তিকর ছিল। সকালে বেরোনোর আগে যেমন করে গ্যাসের নব দুবার চেক করি, তেমনই করেছিলাম। ফ্রিজে রাখা ভাতের বাটিটা ঢেকে রেখেছিলাম। দরজা টেনে তালা লাগিয়ে হাত দিয়ে দুবার ঝাঁকিয়ে দেখেছিলাম। সব স্বাভাবিকই ছিল। দরজা যেমন ছিল তেমনই, তালা ভাঙা নয়। জানালাও ঠিক, তবু ঘরে ঢুকেই একটা অদ্ভুত অস্বস্তি। আমি ব্যাগটা চেয়ারে রাখলাম, অভ্যাস মতো লাইট জ্বালালাম, ফ্রিজ খুলে জল বের করলাম। সব ঠিক, তবু যেন কিছু ঠিক না। আমি থামলাম, শ্বাস আটকে শুনলাম কেউ আছে নাকি। না, নীরবতা। দূরে কারোর বাড়ি থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ, উপরে ফ্ল্যাটে চেয়ার টানার শব্দ। আমার ঘর চুপ। টেবিলের উপর ফাইলটা যেখানে রাখি সেখানেই আছে, কিন্তু কোণাটা সামান্য উঁচু। আমি ধীরে এগিয়ে গেলাম। আজ দুপুরে বেরোনোর আগে আমি ফাইলটা সোজা করে রেখেছিলাম, মনে আছে, কারণ তখন ফোনে একটা মিসড কল এসেছিল। ফাইল খুললাম, পাতাগুলো ঠিক আছে, কিন্তু যে ট্রান্সক্রিপ্টের পাতায় রেকর্ড সেভ সেপারেটলি লেখা ছিল, সেটার ভাঁজের দাগ বদলে গেছে। আমি নিশ্চিত আমি যেভাবে ভাঁজ করেছিলাম সেভাবে নেই। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি চেয়ারে বসে পড়লাম। নিজেকে বোঝাতে চাইলাম হয়তো ভুল মনে করছি, কিন্তু না। আরও খুঁজতে গিয়ে দেখি একটা পাতার কোণ খুব সূক্ষ্মভাবে ছেঁড়া। আগে ছিল না, কেউ ঢুকেছিল, তালা না ভেঙে, চাবি দিয়ে নাকি। আমার চোখ পড়ল দরজার পাশে রাখা ছোট কাঠের তাকের দিকে। ওখানে একটা পুরনো শোপিস থাকতো, বাবার কেনা। আমি সব সময় ঠিক মাঝখানে রাখি, এখন সেটা সামান্য সরে গেছে। ধুলো জমে থাকা জায়গায় আঙুলের হালকা দাগ। কেউ কিছু খুঁজেছে, কিন্তু সব নেয়নি, শুধু দেখেছে, অথবা ছবি তুলে গেছে। আমি রান্নাঘরে গেলাম। নুনের কৌটোর ঢাকনা পুরো আটকানো নয়। সকালে কি এমনই রেখে গিয়েছিলাম? মনে পড়ছে না। হাত কাঁপতে শুরু করলো। আমার বুকের ভেতর শূন্যতা তৈরি হলো। এই শহরে আমি সত্যিই একা। সেই রাতেই ফোন এলো। আমি তখন চুল শুকোচ্ছিলাম। ড্রায়ারের শব্দের মধ্যে ফোন ভাইব্রেট করছিল। নিষ্প্রাণ। সব ঠিক আছে? আমি থেমে গেলাম। কেন? ওপাশে সামান্য নীরবতা। আজ আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আলো নিভে ছিল। বুঝতে পারলাম মিথ্যে বলছে, কারণ আমি তখন ঘরেই ছিলাম, লাইটও জ্বলছিল। আমি বললাম, আপনি আমার বাড়ির পাশে কেন যাবেন? সে হালকা হেসে বলল, এই শহরে রাস্তা খুব কম। কথাটা সাধারণ, তবু ভিতরে লুকানো। আমি বললাম, আপনি কি কখনো মনে করেন কেউ আমাকে অনুসরণ করছে? সে এবার একটু চুপ করে রইল, তারপর বলল, কখনো কখনো আমরা যাকে অনুসরণ ভাবি সেটা আসলে সুরক্ষা। আমার শরীর কেঁপে উঠল। সুরক্ষা? কার? আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু জানেন? সে খুব নরম গলায় বলল, আমি চাই না আপনি আঘাত পান। এটা স্বীকারোক্তি নয়, কিন্তু উদ্বেগটা সত্যি। আমি বুঝলাম সে আমাকে থামাতে চাইছে, ধ্বংস করতে নয়। হাসপাতালে কেবিনে নিষ্প্রাণের মা তখনও শান্তভাবে শুয়েছিলেন। সেলাইনের ফোঁটা ধীরে পড়ছে। নিষ্প্রাণ ফোন কেটে জানালার পাশে দাঁড়িয়ে রইল। তিনি বললেন, তুমি ওকে কতটা বলেছ? নিষ্প্রাণ উত্তর দিল না। মা শান্ত স্বরে বললেন, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। নিষ্প্রাণ এবার ধীরে বলল, আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছি। মানুষকে নিয়ন্ত্রণ করে সম্পর্ক হয় না। নিষ্প্রাণের চোয়াল শক্ত হলো। পুরো সত্য জানলে ও বিপদে পড়বে।
তার মা দীর্ঘশ্বাস ফেললেন। সত্য একদিন বেরোবে। সে ঘুরে তাকালো, চোখে প্রথমবার দ্বন্দ্ব, কিন্তু সে কিছু বলল না। ভালোবাসার স্বীকারোক্তি নয়, শুধু এক অদ্ভুত টান, যেটা সে এখনো নাম দেয়নি। আমি টেবিলের সামনে বসে আছি, গ্যাস বন্ধ করেছি কিনা আবার চেক করলাম, দরজার চেন লাগালাম, জানালার গ্রিল ছুঁয়ে দেখলাম সব ঠিক। তবু যেন কিছু ঠিক নেই। একটা প্রমাণ ছিল, এখন নেই। আমি জানি আমি খুব কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে এক ধাপ পিছনে ঠেলে দিল। এই খেলাটা শক্তির নয়, এই খেলাটা নিয়ন্ত্রণের। আর নিয়ন্ত্রণ এখনো আমার হাতে নেই। তবু একটা জিনিস পরিষ্কার, যেই হোক সে আমাকে নজরে রেখেছে। সে জানে আমি এগোচ্ছি, আর সে চাইছে আমি ঠিক তার ঠিক করা গতিতে এগোই। সকালটা অস্বাভাবিক শান্ত ছিল। আমি আগের রাতের ঘটনার পর ঘুমোতে পারিনি ঠিক মতো, তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। আজ আমাকে একটা পুরনো কন্ট্যাক্টের সাথে দেখা করতে হবে। বাবার মামলার সময় যিনি নথি ঘাঁটতেন, তিনি অবসরপ্রাপ্ত ক্লার্ক। লোকটা ফোনে বলেছিল, আপনি দেরি করবেন না, অনেক কিছু জানি, কিন্তু সবাই জানে না যে আমি জানি। বাক্যটা আমার মাথায় ঘুরছিল। বিকেলের লোকেশনের জন্য আমি একটা মেসেজ পাই, শহরের এক প্রান্তে পুরনো গুদাম ঘরের কাছে। জায়গাটা ফাঁকা, চারপাশে আধা ভাঙা বিল্ডিং, একটা ট্রাক দাঁড়িয়ে। আমি থামলাম, ফোনে আবার লোকটাকে কল করলাম, বন্ধ। হঠাৎ পিছন থেকে একটা কালো গাড়ি এসে দাঁড়ালো। সবকিছু খুব দ্রুত ঘটলো। আমার মুখে কাপড় চেপে ধরলো, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিল, হাত শক্ত করে ধরা। আমি অনেক লড়াই করলাম ছাড়াবার জন্য, কিন্তু মুহূর্তেই অন্ধকার। চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে। একটা আধো আলো ঘর, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, দুজন লোক দাঁড়িয়ে। একজন সামনে এগিয়ে এলো। তুমি যা খুঁজছো সেটা খুঁজো না। আমার গলা শুকিয়ে গেছে, তবু আমি বললাম, আমি কিছুই করিনি। লোকটা ঠান্ডা গলায় বলল, তোমার বাবাও তাই ভাবতেন। এই কথাটা আমার বুকের ভেতর কাঁটার মতো বিঁধল। আর একজন বলল, তোমাকে শেষ করতে পারতাম, কিন্তু আজ শুধু সতর্ক করছি। তারপর সপাটে একটা চড় পড়ল আমার গালে। মাথা ঘুরে গেল আমার। ফাইল বন্ধ করো, নইলে পরের বার সতর্কতা থাকবে না। আবার আমার চোখ বেঁধে দেওয়া হলো। কিছুক্ষণ পর গাড়িটা থামলো। আমাকে রাস্তার ধারে ফেলে দেওয়া হলো। কিছু মিনিট পর হেডলাইটের আলো, একটা গাড়ি দ্রুত থামলো। নিষ্প্রাণ নেমে এলো, তার মুখে আতঙ্ক। স্নিগ্ধা, স্নিগ্ধা! সে ছুটে এসে আমাকে ধরে ওঠালো। কে করেছে এটা? তার গলায় উদ্বেগ, রাগ, অস্থিরতা সব একসাথে। আমি কাঁপছিলাম তখন। ওরা ওরা বলল থেমে যেতে। নিষ্প্রাণ আমার কাঁধ শক্ত করে ধরল। আমি বলেছিলাম সাবধানে থাকতে। সে চারপাশে তাকালো, যেন অপরাধীদের খুঁজছে। আমি আপনাকে একা যেতে মানা করেছিলাম। তার গলায় এমন এক সুর, যেন সে আগেই জানতো। গাড়ির ভেতর চুপচাপ বসে আছি। নিষ্প্রাণ গাড়ি চালাচ্ছে দ্রুত, তার চোয়াল শক্ত। সে ফোনে কারোর সঙ্গে নিচু গলায় কথা বলল। লোকেশন ক্লিন রাখো। আমি তখনও কাঁপছি ভয়ে। শব্দটা আমার কানে পুরোপুরি পৌঁছায়নি। নিষ্প্রাণ বলল, এখন থেকে আপনি একা কোথাও যাবেন না। আমি প্রতিবাদ করলাম না। এই প্রথমবার আমি নিরাপদ বোধ করছি কারো পাশে। অপরদিকে হাসপাতালে নিষ্প্রাণের মা খবরটা পেয়েছেন। নিষ্প্রাণ কেবিনে ঢুকতেই তিনি তাকালেন। এটা তুমি করেছো? নিষ্প্রাণ চুপ। তুমি ওকে ভয় দেখিয়ে নিজের কাছে টানতে চাইছো? নিষ্প্রাণ ঠান্ডা গলায় বলল,
ও থামছিল না। তাই বলে এভাবে? তার মা কঠিন চোখে তাকালেন। তুমি আগুন নিয়ে খেলছো নিষ্প্রাণ? সে ধীরে বলল, আমি ওকে হারাতে পারবো না। তুমি ওকে রক্ষা করোনি, তুমি ওর বিশ্বাসকে আঘাত করেছো। শুধু ও জানে না এখনো। নিষ্প্রাণ কিছু বলল না। তার চোখে অদ্ভুত এক মিশ্রণ, অধিকার, ভয় আর অপরাধবোধ। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, নিজের মুখ দেখছি, গালে লাল দাগ, চোখে আমার আতঙ্ক। তবু মনে একটাই ভাবনা, নিষ্প্রাণ না এলে আজ হয়তো আমি ফিরতাম না। আমি ফোন তুলে মেসেজ লিখলাম, ধন্যবাদ, আপনি না এলে। নিষ্প্রাণ দ্রুত উত্তর দিল, আমি আছি। দুটো শব্দ। আমি জানি না এই আমি আছির আড়ালে পুরো ঘটনাটাই সাজানো ছিল। সকালে ঘুম ভাঙতেই আমি গালের ব্যথা টের পেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আঙুল দিয়ে লালচে দাগটা ছোঁলাম। গত রাতটা স্বপ্ন ছিল না, ফোনে একটা মেসেজ অপেক্ষা করছিল, নিষ্প্রাণ। ঘুম কেমন হয়েছে? আমি একটু থেমে উত্তর দিলাম, ভালো, আপনি? উত্তর এলো দ্রুত, আমি ছিলাম। এই দুটো শব্দের মধ্যে অদ্ভুত এক নিশ্চিন্ততা। দুপুরে নিষ্প্রাণ নিজেই আমার বাড়িতে এলো, হাতে ওষুধ, ব্যান্ডেজ আর খাবারের প্যাকেট। আজ বাইরে যাবেন না। নিষ্প্রাণ শান্ত গলায় বলল, আজ বাইরে যাবেন না। আমি আপত্তি করলাম না। আমি লক্ষ্য করলাম নিষ্প্রাণ আজ অস্বাভাবিক নরম। রান্নাঘরে গিয়ে সে নিজেই চা বানালো, গ্যাসের নব চেক করলো, জানালার গ্রিল দেখলো। আমি হেসে বললাম, আপনি তো পুরো নিরাপত্তা কর্মকর্তা হয়ে গেছেন। নিষ্প্রাণ হালকা হাসলো, আপনার ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা দরকার। তার চোখে উদ্বেগটা সত্যি, অভিনয় নয়। বারান্দায় আমি আর নিষ্প্রাণ বসে আছি, দুজনের মাঝেই নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে আমি বললাম, ওরা বলেছিল বাবা কিছু জানতেন। নিষ্প্রাণ কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, হতে পারে। আমি প্রশ্ন করলাম, আমি কি থেমে যাব? নিষ্প্রাণ তাকিয়ে রইল আমার দিকে। তার মাথার ভেতর দ্বন্দ্ব। সে জানে এই পথ যত এগোবে তত বিপদ বাড়বে, আর সে নিজেই সেই বিপদের অংশ। তবু সে বলল, আপনি থামবেন না, কিন্তু একা যাবেন না। এই লাইনটা আমার ভেতরে গিয়ে বসে গেল। এটা নিয়ন্ত্রণ নয়, এটা যেন অংশীদারিত্ব। অপরদিকে হাসপাতালে নিষ্প্রাণের মা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে। নিষ্প্রাণ ঢুকতেই তিনি বললেন, ও কেমন আছে? ভয় পেয়েছে, কিন্তু শক্ত। মা ধীরে বললেন, তুমি যা করেছো সেটা সামলাতে পারবে তো? নিষ্প্রাণ এবার বসে পড়ল। আমি ওকে আঘাত করতে চাইনি। তবু করেছো। সে চোখ নামিয়ে বলল, আমি ওকে হারাতে চাই না। মা দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। তাহলে ওর পাশে থেকো, মিথ্যে দিয়ে নয়, যতটা পারো সত্যের কাছাকাছি থেকে। নিষ্প্রাণ কোনো উত্তর দিল না, কারণ সে জানে সে এখনো সত্যের অর্ধেকেরও কাছে নয়। রাতে আমি ফাইল খুলে বসে আছি। আজ অদ্ভুতভাবে ভয় কম, কারণ আমি জানি কেউ আছে। ফোনে কল এলো। নিষ্প্রাণ বলল, লাইট অফ করার আগে জানালা চেক করবেন। আমি হেসে বললাম, আপনি কি সারাক্ষণ আমার কথা ভাবেন? ওপাশে 1 সেকেন্ডের নীরবতা, তারপর, দায়িত্ব নিলে ভাবতেই হয়। ভালোবাসা নয়, স্বীকারোক্তি নয়, কিন্তু যেন নির্ভরতার বীজ গভীর হলো। রাত 2টো। নিষ্প্রাণ ঘুমোতে পারছে না, ঘরের আলো নিভিয়ে রেখেছে।
তবু অন্ধকার তাকে শান্ত করছে না। এসি বন্ধ, শুধু দেয়াল ঘড়ির টিক টিক শব্দ। টেবিলে আধ খাওয়া জল, সুটটা চেয়ারের পিঠে ঝোলানো। আজ অফিস থেকে ফিরেই চেঞ্জ করেনি। স্ক্রিনে আমার পাঠানো মেসেজটার দিকে তাকিয়ে রয়েছে। আজ ভালো লাগছে, জানি আপনি আছেন। সে ফোনটা উল্টে রাখলো। তার বুকের ভেতর একটা চাপা ব্যথা। সে জানে সে আছে, কিন্তু কিভাবে আছে সেটা স্নিগ্ধা জানে না। সে উঠে রান্নাঘরে গেল, ফ্রিজ খুলল, ঠান্ডা আলো মুখে পড়ল, জল খেলো, কিন্তু তৃষ্ণা কমলো না। সকালবেলা NK ইনফ্রাস্ট্রাকচার অফিসের কনফারেন্স রুমে, টেবিলে প্রজেক্ট ফাইল, নীল নকশা, কফির কাপ, দুজন লোক বসে। একজন বলল, মেয়েটা ভয় পেয়েছে, এখন থামবে। নিষ্প্রাণ ঠান্ডা গলায় বলল, ওকে কেউ ফলো করবে না। লোকটা অবাক। আপনি তো। আমি যা বলেছি তাই হবে। তার কণ্ঠে এমন একটা দৃঢ়তা যেটা আগে ছিল না। মিটিং শেষে সে কেবিনে ঢুকে টাই খুলল। আয়নায় নিজের চোখের নিচে কালি দেখল। সেক্রেটারি নক করলো দরজায়। স্যার, দুপুরে সাইট ভিজিট আছে। সে কয়েক সেকেন্ড ভেবে বলল, ক্যান্সেল করো। সে বুঝেছে এই খেলাটা তার হাতের বাইরে চলে যাচ্ছে। ডেস্কের ড্রয়ার খুলে আবার বন্ধ করলো। ভেতরে একটা পেন ড্রাইভ। সে হাত বাড়িয়ে আবার সরিয়ে নিল। দুপুরে হাসপাতালে নিষ্প্রাণের মা আজ একটু ভালো। কেবিনে ঢুকতেই নার্স বলল, আজ প্রেসার স্টেবল। নিষ্প্রাণ ফলের ব্যাগটা টেবিলে রাখলো। আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললো হালকা। সে খেয়ালই করলো না। তিনি সরাসরি বললেন, তুমি ওর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ। ও তোমাকে বিশ্বাস করছে? নিষ্প্রাণ চুপ। সেলাইনের ফোঁটা পড়ার শব্দের মধ্যে মা বললেন, বিশ্বাস খুব নরম জিনিস নিষ্প্রাণ। ভাঙলে শব্দ হয় না, কিন্তু ক্ষতি স্থায়ী। সে এবার ধীরে বলল, আমি চাইলে সব বন্ধ করে দিতে পারি। পারবে? মায়ের চোখ স্থির। সে উত্তর দিল না, কারণ সে জানে সব বন্ধ মানে শুধু স্নিগ্ধাকে নয়, নিজের সাম্রাজ্যের একটা অংশ খুলে দেওয়া। আর সে এখনো প্রস্তুত নয়। নার্স এসে ওষুধ দিল। মা চোখ বন্ধ করলেন, কিন্তু নিষ্প্রাণ জানে তিনি ঘুমাননি। বিকেলে নিষ্প্রাণের সাথে দেখা করতে একটা ছোট ক্যাফেতে বসে আছি। কফি মেশিনের শব্দ, পাশের টেবিলে দুজন কলেজের স্টুডেন্ট হাসছে। আমি আজ অনেকটা স্বাভাবিক। চুল খোলা, গালে হালকা দাগ এখনো আছে। আমি বললাম, আমি ভাবছি আবার খোঁজ শুরু করব। নিষ্প্রাণের হাতের কাপটা থেমে গেল। এখন? হ্যাঁ, আমি ভয় পেলে ওরা জিতবে। আমার চোখে আগুন। নিষ্প্রাণ সেই চোখের দিকে তাকিয়ে থাকলো। সে জানে এই আগুনটাই তাকে প্রথম টেনেছিল, আর এই আগুনই তাকে ধ্বংস করতে পারে। সে ধীরে বলল, আমি থাকবো পাশে। আমি হেসে বললাম, আমি জানি। এই দুটো শব্দ নিষ্প্রাণকে ভেঙে দিল। ওয়েটার বিল রাখলো। আমি বললাম, আজ আমি দেব। এই সাধারণ বাক্যেও নিষ্প্রাণের ভেতরে অদ্ভুত একটা টান অনুভূত হলো। এমন স্বাভাবিক মুহূর্ত তার জীবনে খুব কম। রাতে একা নিষ্প্রাণ গাড়ি নিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে। দূরে সিগন্যাল লাল হয়ে চলছে, কিন্তু রাস্তা ফাঁকা। ড্যাশবোর্ডে হাত রেখে বসে আছে। সে ফোন বের করলো, একটা পুরনো অডিও রেকর্ডিং চালালো। আমার বাবার কণ্ঠ। সবাই জড়িত নয়, কিন্তু যারা জড়িত। সে হঠাৎ রেকর্ডিং বন্ধ করে দিল। তার শ্বাস ভারী হয়ে উঠেছে। সে জানে এই ফাইলের শেষ প্রান্তে তার নিজের নাম আছে। পুরোটা নয়,
কিন্তু যথেষ্ট। সে চোখ বন্ধ করল, গাড়ির কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখল, একজন সফল ব্যবসায়ী। আর ভেতরে প্রথমবার তার মাথায় এলো, যদি সত্যিই সব থামিয়ে দেয়, যদি সত্যিটা নিজেই বলে দেয়। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা ভাবনা, তাহলে স্নিগ্ধা তাকে ঘৃণা করবে, আর সেই ঘৃণা সে সহ্য করতে পারবে না। অপর প্রান্তে হাসপাতালে তার মা একা শুয়ে। জানালার বাইরে থেকে কেবিনের ভেতরে আলো এসে পড়ছে। আধো অন্ধকার হয়ে রয়েছে রুমটা। তিনি জানেন তার ছেলে দ্বন্দ্বে আছে। তিনি ফিসফিস করে বললেন, তুমি যেদিন সিদ্ধান্ত নেবে সেদিন দেরি হয়ে যাবে না তো? নিষ্প্রাণ এখনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু ভাঙনের শব্দ শুরু হয়ে গেছে।